পডকাস্ট 24-এর স্বাগত সবাইকে। আমি রাজীব খান আছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ, আপনাকে স্বাগত আমাদের এই পডকাস্ট 24-এ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চ্যানেল 24-কে, ধন্যবাদ দর্শকদের। আইনের নানা ধারা নিয়ে আমরা আইনজীবীর সঙ্গে কথা বলবো, জানবো আইনের ব্যাখ্যাগুলো। অনেকেই বলেন বাংলাদেশে যত আইন আছে তত আইন পৃথিবীর খুব কম দেশে আছে, তারপরেও আইনের কেন এত ব্যত্যয় ঘটে? আইনের ব্যত্যয় ঘটে এই জন্যে, বেসিক্যালি এত আইন বেসিক্যালি আমাদের দরকার নেই, কিন্তু যদি আমাদের ক্যারেক্টারটা ধরেন, সমাজের ক্যারেক্টার অথবা একটা মানুষের ক্যারেক্টার, আমরা সবসময় সেলফ সেন্টার্ড। আমার কাজটা আগে হতে হবে, তারপর যা খুশি হোক, এবং সমাজটা আপনার মানে আইন মানি, তবে তালগাছটা আমার। সুতরাং এই যে সমাজের একটা চরিত্র, যে আমরা সেলফ সেন্টার্ড, মানে ফ্রম 71 যদি আপনি ধরেন, সমাজ না বলে মানুষের চরিত্র আমরা সবসময় সেলফ, নিজেকে নিয়ে চিন্তা করি। এই নিজেকে নিয়ে চিন্তা করার ক্ষেত্রে তখন দেশটাকে আমরা প্রাধান্য দিই না। আমরা যে একটা পেট্রিয়টিক চিন্তা করব, দেশের জন্য চিন্তা করব, সাধারণ মানুষের জন্য চিন্তা করব, মানে সমাজের প্রত্যেকটা মানুষের জন্য চিন্তা করব, এই চিন্তা আমাদের ভিতরে নাই। এই চিন্তা যদি আমাদের থাকতো, তাহলে কিন্তু আমরা আপনার এই খারাপ কাজগুলো করতাম না। দুর্নীতি বলেন, আপনার টেররিজম বলেন, ড্রাগ সেলিং বলেন, অথবা নিজে ড্রাগ নেওয়া বলেন, এই যে অপরাধগুলো, হত্যা বলেন, জমি দখল বলেন, চাঁদাবাজি বলেন, প্রত্যেকটা তো আইন দ্বারা কভার্ড, এবং প্রত্যেকটা আমরা করতেছি কিন্তু আমার ব্যক্তির জন্যে। এখন আমার ভিতরে যখন এই সেন্সটা কাজ করবে যে আমি এই দেশের নাগরিক, আমার দেশটা ভালো হবে, আমরা সবাই ভালো থাকবো, সবাই একসাথে আমরা ডেভেলপ করব, তাহলে কিন্তু আমরা এই অপরাধগুলো আমরা করতাম না। আপনি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে দেখেন, সেখানে অপরাধ আছে, কিন্তু অপরাধের লেভেল আছে। তারা ইচ্ছা করলে কেউ জমি দখল করতে পারে না, ইচ্ছা করলে আপনার ড্রাগ সেল করতে পারে না, ইচ্ছা করলে চাঁদাবাজি করতে পারে না, এগুলো নাই, অ্যাবসেন্ট, ফুললি অ্যাবসেন্ট। কিন্তু আমাদের সমাজে এগুলো আপনার অ্যাভেলেবেল। সুতরাং এগুলাকে আপনার কন্টিনিউ করার জন্য গভর্নমেন্ট বাধ্য হয় আপনার আইন করতে, আদারওয়াইজ আপনি ট্যাকল দিতে পারবেন না সোসাইটিকে। এই জন্য আমার কাছে মনে হয় যে মানে যখনই নতুন নতুন অপরাধের সৃষ্টি হয়, গভর্নমেন্ট বাধ্য হয় নতুন আইন তৈরি করতে। আচ্ছা, এই যে অপরাধ প্রবণতা, এর জন্য আপনি কাকে দায়ী করবেন? আইন যারা বাস্তবায়ন করবেন, বা আইন প্রয়োগকারী সংস্থা বা বিচার যাদের হাতে, তাদের, না সাধারণ মানুষের অসচেতনতা? এটা খুব ডিফিকাল্ট কোয়েশ্চেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমার দেশে একটা দেশকে সাধারণ মানুষ কিন্তু ফলো করে, মানে যে একটা জেনারেশন ফলো করে কিন্তু বেসিক্যালি পলিটিশিয়ানদেরকে। একটা দেশের পলিটিশিয়ান যত এডুকেটেড, সোভার, পেট্রিয়টিক হবে, একটা জেনারেশন তাকে ফলো করতে বাধ্য হবে। আমার কাছে মনে হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের এই দেশটাতে এই লেভেলের পলিটিশিয়ান যাকে সবাই শ্রদ্ধা করবে, এটা ফুললি অ্যাবসেন্ট। সুতরাং এই জেনারেশন কাকে ফলো করবে, বা আমাদের জেনারেশন যারা ছিল, আমরা যখন ইউনিভার্সিটিতে ছিলাম, আমরা কাকে ফলো করব, আমরা ওই লেভেলের কোনো নেতা পাই নাই যে সবার কাছে গ্রহণযোগ্য। দুই একজন তো আছে, ছিল, তারা পারফর্ম করতে পারে নাই, এখনো হয়তো বা আছে, মানুষ তো তাদের সমর্থন দেয় না। আমি সেটাই বলতেছি, তারা পারফর্ম করতে, তাদেরকে সব করতে হবে, তাদেরকে তো দেখাইতে হবে, কাজে দেখাইতে হবে যে আমি এই দেশকে ভালোবাসি এবং আমি সাকসেসফুল, আমি এই কাজটা তোমাদের জন্য করলাম। এখন মনে করেন এই দেশে হয়তো 1 কোটি লোক বেকার। এই 1 কোটি লোককে বেকার রেখে আপনি যত ভালোই করেন, আপনি এই দেশ তো চালাইতে পারবেন না। কারণ সে সারভাইভ করার জন্যে, তার ফ্যামিলির এডুকেশনের জন্যে, বাচ্চার এডুকেশনের জন্যে, বাবা মার টেক কেয়ারের জন্যে তার যে দায়িত্ব, এই দায়িত্বতে যখন আপনি শরিক না হতে পারবেন, একটা রাষ্ট্র শরিক না হতে পারবে, তো তাকে সে তো ডিরেল হবেই, তার বাঁচার জন্য সে ডিরেল হবে। এখন আমার সমাজ, আমার রাষ্ট্র কি তাকে বাঁচার জন্য কোনো স্পেস দিচ্ছে না? কর্মসংস্থান নেই, মানে সব জায়গায় তো প্রবলেম। এই প্রবলেমটা আপনার এখন তো মনে করেন ডেমোক্রেটিক গভর্নমেন্ট, 12 তারিখের পরে দেশ অনেক স্বস্তিতে আছে। মব জাস্টিসটা তো একদম মোটামুটি বলা যায় যে মাইনাস লেভেলে চলে গেছে। আতঙ্ক আছে, কিন্তু আমি বলবো যে এখন স্বস্তি আছে মানুষের ভিতরে, একটা স্বস্তি কাজ করতেছে। তো দেখা যাক কি হয়। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন দারিদ্রটা এটা একটা বড় কারণ? ফুললি। আপনি পৃথিবীর এমন কোনো সিভিলাইজড দেশ দেখাতে পারবেন না যে দেশটা দরিদ্র কিন্তু সিভিলাইজড। নো, আনসিভিলাইজড সেই সমস্ত দেশ, যে সমস্ত দেশ রাষ্ট্র গরিব, দেশের মানুষ গরিব। কাল কি খাবেন
আমি সেটা জানি নিয়ে না, চিন্তা আমি করতে জানি না। হয়। আপনি দেখেন, আপনি ওয়েস্টার্ন কান্ট্রিগুলো দেখেন, যারা আজকে দেশ মানে পৃথিবী শাসন করে, তাদের দেশের অর্থনীতি ভালো, তাদের দেশের এডুকেশন ভালো। কিন্তু আপনি বলছেন যারা পৃথিবীর শাসন করে তাদের আচরণ তো আমরা সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছি। এটা কিন্তু এটা রাষ্ট্রের আচরণ না, এটা একটা ব্যক্তির আচরণ। সেই ব্যক্তিকে কারা পাগলের বসিয়েছে? কাছে যদি আপনি রাষ্ট্র দেন, তাহলে রাষ্ট্র পাগল হবেই। কিন্তু রাষ্ট্রের বেসিক স্ট্রাকচার কিন্তু চেঞ্জ হয় নাই। এই লোকটা খালি চেঞ্জ হয়ে যাবে, আবার রাষ্ট্রের জায়গায় ফিরে আসবে। শুধু ব্যক্তি, একটা ব্যক্তি একটা রাষ্ট্রকে, একটা পৃথিবীকে এই ব্যক্তি তো না, তার আগের যারা পূর্বসূরি ছিলেন ছিল। তাদেরও তো। তারপর একটা বেসিক থাকে ওদের, ওরা ওই বেসিক থেকে নিজেকে ডিরেল করে না। ওরা তাদের মানে তাদের ফরেন পলিসি বলেন, এডুকেশন পলিসি বলেন, এরা ড্রাস্টিক্যালি চেঞ্জ করে না, যেটা আমাদের দেশে হয়ে যায়। সেটা বলছি আমি। এই যে রাজনৈতিক দলগুলোকে, আপনি রাজনীতিবিদদের কথা বলছিলেন যে আমরা ওরকম ফলো করার মতো রাজনীতিবিদদের খুব একটা দেখি না। তারপর এই যে সময় সময় যে সেই রাজনীতিবিদদের উপর যে হস্তক্ষেপ বা রাজনৈতিক দল নিষিদ্ধকরণ, এইগুলাকে কিভাবে দেখবেন আপনি? এটা কি রাষ্ট্রের থেকে আইনের অপব্যবহার এমন কি? এখন রাজনৈতিক দল নিষিদ্ধকরণ, এটা তো পৃথিবীতে বিভিন্ন দেশে হয়েছে, এটা যে হয় নাই তা না। ইভেন আমেরিকাতে হয়েছে, হ্যাঁ, ইউরোপের কয়েকটা দেশে হয়েছে, রাশিয়াতে তো অ্যাভেলেবেল হচ্ছে। আমাদের দেশের এই আমাদের দেশে- রাজনৈতিক দলগুলোর যে নিষিদ্ধকরণের যে ইতিহাস, সেটা যদি একটু আমাদের বিস্তারিত দেশে বলেন। মনে করেন বিফোর লিবারেশন 71 সালে আওয়ামী লীগ মানে নিষিদ্ধ ছিল, পাকিস্তান গভর্নমেন্ট এটাকে নিষিদ্ধ করেছিল। আফটার লিবারেশন আপনার যখন আমাদের কনস্টিটিউশন প্রথমে অ্যাডপ্ট করা হলো, না, তখন নিষিদ্ধ করেছিল কারণ আওয়ামী লীগ যেহেতু একটা নতুন বাংলাদেশের স্বাধীনতা সেটাই, চাচ্ছিল, সেটা- স্বাধীনতার নেতৃত্ব দিচ্ছিল, এই কারণে আওয়ামী লীগকে সেই পাকিস্তানি সরকার নিষিদ্ধ নিষিদ্ধ করেছিল। করেছিল। তারপরের ইতিহাস, তারপরে মনে করেন আপনার আর্টিকেল, আমাদের 72 যে কনস্টিটিউশন, ওখানে আর্টিকেল 38 ছিল আপনার যে বাংলাদেশের গভর্নমেন্ট হবে সেকুলার গভর্নমেন্ট। সুতরাং আপনার রিলিজিয়নের উপর ভিত্তি করে যদি কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন হয়, সেটা বাংলাদেশে চলবে না, সংগঠন করতে পারবে না। সুতরাং ওই আর্টিকেল 38-এর জন্য আপনার জামাত নিষিদ্ধ হয়ে গেল। মুসলিম লীগের বিভিন্ন ফ্র্যাকশন ছিল, ওগুলো নিষিদ্ধ হয়ে গেল। পরে আরেকটা কি একটা সংগঠন ছিল, তারা নিষিদ্ধ হলো। আর লেটের যেটা হয়েছে মানে রেজিস্টার্ড দল হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ, যেটা এটা কিন্তু আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধ করেনি। মানে এখন যে ভাইবটা চলতেছে যে আইন সংসদে পাশ হয়ে, কর্মকাণ্ড নিষিদ্ধ, মানে আইন সংসদে পাশ হয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে। আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ হয় নাই, আওয়ামী লীগের জায়গায় আছে। কিন্তু পাস্ট যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল, আমাদের অ্যান্টি টেররিজম অ্যাক্টে আছে যে একটা সত্তাকে ইচ্ছা করলে নিষিদ্ধ ঘোষণা করতে পারে। সত্তা বলতে বোঝাইছে এক বা দুইয়ের অধিক কোনো ব্যক্তির দ্বারা গঠিত কোনো সংগঠন, রাজনৈতিক সংগঠনও বলে নাই, বলে সংগঠন। তো এই আইনের অধীনে কিন্তু অনেক সংগঠন আপনার নিষিদ্ধ হয়েছে, যেগুলো রেজিস্টার্ড না, যেমন জেএমবি থেকে শুরু করে আরও কিছু, হিজবুল তাহরির থেকে শুরু করে আরও কিছু। কিন্তু আওয়ামী লীগ একটা রেজিস্টার্ড প্রাচীন সংগঠন। সেখানে ইন্টারিম গভর্নমেন্ট অ্যামেন্ডমেন্ট করে সেকশন 18-কে দ্বারা 18-কে অ্যামেন্ডমেন্ট করলো। অ্যামেন্ডমেন্ট করে ওখানে ছিল যে সত্তাকে নিষিদ্ধ করতে পারবে। কিন্তু আওয়ামী লীগকে তারা যখন নিষিদ্ধ করবে না, তখন তারা আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করার জন্য তারা একটা অ্যামেন্ডমেন্ট আনলেন, সংশোধনী আনলেন 18-তে। ওখানে বললেন আওয়ামী লীগের কোনো কার্যক্রম চালাতে পারবে না, বা আওয়ামী লীগের কোনো কার্যক্রম নিষিদ্ধ থাকবে। এই একটা প্রভিশন অ্যাড করে আওয়ামী লীগের কার্যক্রমকে স্থগিত ঘোষণা করা হলো। আর ধারা 20-তে এসে বলে দিল যে যখন স্থগিত থাকবে তখন তারা কি করতে পারবে, কি করতে পারবে না। সেখানে বলে দিল আপনি ফেসবুকিংয়ে যাইতে পারবেন না, কোনো পোস্ট দিতে পারবেন না, সোশ্যাল মিডিয়াতে কথা বলতে পারবেন না, প্রেস ব্রিফিং করতে পারবেন না, মিছিল করতে পারবেন না, র্যালি করতে পারবেন না, কি করতে পারবেন? কিছুই করতে পারবেন না। তাহলে নিষিদ্ধের সঙ্গে পার্থক্যটা কি? না, নিষিদ্ধের সঙ্গে পার্থক্য মানে খালি শব্দের পার্থক্য। আপনার রেজিস্ট্রেশনটা আছে, কিন্তু আপনি কোনো কার্যক্রম করতে পারবেন না। এইটা এই পার্লামেন্টে এসে আপনার ওই যে অ্যামেন্ডমেন্টটা, ওই অ্যামেন্ডমেন্টটাকে আপনার পাশ করলো। তার মানে এইটা না, মানে গ্রামগঞ্জে কিন্তু একটা জিনিস চলে গেছে, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, মানে এজিভ যে আওয়ামী লীগের ওই আইনটাতে আওয়ামী লীগ শব্দটা আছে। আসলে তো আওয়ামী লীগ এই শব্দটা, আওয়ামী লীগ শব্দটা তো ওই আইনে নাই। আওয়ামী লীগের লেখা আছে সত্তা। সত্তা মানে হচ্ছে আপনার এক বা দুইয়ের অধিক বা তার চেয়ে অধিক ব্যক্তি কর্তৃক গঠিত কোনো সংগঠন। আচ্ছা, এই সংগঠন কিন্তু এই ল যদি থাকে, এটা তো যে কারোর উপর ভবিষ্যতে অ্যাপ্লাই হতে পারে। কারণ প্রত্যেকটা গভর্নমেন্টের সময় বাংলাদেশে কিলিং হয়, কিন্তু না, আপনি এমন কোনো গভর্নমেন্ট দেখাইতে সেটা তো পারবেন না। অবশ্যই আমরা ইতিহাসের পুনরাবৃত্তি দেখি সব সময়, একই জিনিস ঘটে যাচ্ছে, একই পরিবর্তন, মানে একটু এদিক ওদিক। আচ্ছা, যাই হোক, যেটি জানতে চাচ্ছিলাম, আওয়ামী লীগ ঠিক শেষ সময়
যে একটি রাজনৈতিক দল, আমি বলি জামাতকে নিষিদ্ধ করেছিল, সেটার ধরনটা কি ছিল? সেটাও আপনার একটা জাস্ট একটা নোটিফিকেশন দিয়ে একটা সেটা কি ministry- কর্মকাণ্ড নিষিদ্ধ নাকি একদম দল হিসাবে নিষিদ্ধ? না, এটা দল হিসেবে নিষিদ্ধ করা হয়েছিল। কারণ জামাতের যেহেতু নিবন্ধন ছিল না, ছিল না, তখন ছিল না, ছিল এই না। কারণে সহজ ছিল জামাতের ক্ষেত্রে। সহজ ছিল। তারপর আওয়ামী লীগের যেটা আপনার যে মুক্তিযুদ্ধ আইন, যেটা সেখানে দুইটা সংগঠনকে আপনার পাকিস্তানি মানে হানাদার বাহিনী মানে সহযোগী মুক্তিযুদ্ধের, হিসাবে, হ্যাঁ হ্যাঁ, সহযোগী বিষয়ে, তার মাঝে একটা হচ্ছে আপনার জামাত, জামাত, আরেকটি আর একটা হচ্ছে আপনার মুজাহিদুল সামথিং, জমিয়তুল উলামা or something like that. মানে যারা ৭১-এ সরাসরি Corroborate পাকিস্তানি করছে। বাহিনীদের সঙ্গে যুক্ত ছিল বা যুক্ত ছিল। সহায়তা করেছে তাদের আচ্ছা, এখন এই কর্মকাণ্ড নিষিদ্ধ, এটা কতদিন চলবে? এটা তো পলিটিক্যাল ডিসিশন সিম্পলি। এটা গভর্নমেন্ট যদি চায়, মানে আইনের কোনো নেই যে আমি এতদিন পর্যন্ত কর্মকাণ্ড নিষিদ্ধ না, করে কোনো রাখতে টাইম পারবো। টেবিল নাই এটা, কিন্তু যুগ যুগ ধরে চলতে পারে এটা। চলতে পারে। কিন্তু এখন ঘটনা হচ্ছে যে এটাকে চ্যালেঞ্জ করবে কে? চ্যালেঞ্জ করার লোকটাকে আওয়ামী লীগের তো চ্যালেঞ্জ করতে হবে। এই দেশের একটা সিটিজেনের চ্যালেঞ্জ করতে হবে। মনে করেন এটা যখন নিষিদ্ধ করছে, এটা রাজনৈতিক দল নিষিদ্ধ করার আগে তাকে একটা শোকজ করতে হয় যে তোমার এই কর্মকাণ্ডের জন্য তোমাকে আমি তোমার কার্যক্রম স্থগিত রাখতে চাই, এই ব্যাপারে তোমাকে আমি কারণ দর্শালাম, তুমি জবাব দাও। এই ধরনের শোকজ আচ্ছা, আপনি বলছিলেন কোনো একটা সত্তাকে এইভাবে কার্যক্রম নিষিদ্ধ করে রাখা যায়। রাখা যায়। কিন্তু আমার প্রশ্ন যেটি, যে সত্তার উপর চলে যাচ্ছে, কিন্তু এই যদি কোনো খারাপ কর্মকাণ্ড হয়ে থাকে সেটা তো কোনো ব্যক্তি করেছেন, তাহলে সেই ব্যক্তির সাজা না হয়ে সংগঠনের সাজা, এটা কতটা যৌক্তিক? কারণ এখন ওই ব্যক্তি এখন যদি অন্য দলে চলে যান। ইউ আর রাইট। কারণ হচ্ছে মানে আপনি যদি ওয়ার্ল্ডের হিস্ট্রি দেখেন, যে সমস্ত দেশে আপনার পলিটিক্যাল পার্টি ব্যান্ড হয়েছে, প্রত্যেকটা পার্টি ব্যান্ড হয়েছে আইদার আপনার সামরিক কূ হয়েছে, যেমন থাইল্যান্ডে, অথবা তাদের ইন্ডিপেন্ডেন্ট চায়, স্বাধীনতা চায়, যেমন হংকং স্বাধীনতা চেয়েছিল একটা পার্টি, শ্রীলঙ্কাতে তামিল স্বাধীনতা চেয়েছিল, আপনার আমেরিকাতে আপনার ক্যালিফোর্নিয়া, জর্জিয়া, ওখানে আপনার কমিউনিস্ট পার্টি ইলেকশন করতে চেয়েছিল। আমেরিকা দেখলো না, সারা জীবন আমরা যুদ্ধ করছি কমিউনিস্টের বিরুদ্ধে, আমার কনস্টিটিউশনের সাথে কমিউনিস্ট যায় না। তারা একটা আইন পাস করলেন, কমিউনিস্ট কন্ট্রোল অ্যাক্ট 1954। আইন পাস করে আপনার কমিউনিস্ট পার্টি বাংলাদেশ মানে ওই দেশের জন্য অবৈধ ঘোষণা করে দিছে। এমন অনেক দেশ আছে আপনার যেখানে আপনার আইন করে আপনার, কারণ যেহেতু তাদের কনস্টিটিউশন তাদের স্পিরিটের সাথে যায় না। অনেক আপনার পার্টি করেছে ইভেন রাশিয়াতে, ইভেন জার্মানিতে সেকেন্ড ওয়ার্ল্ডের পরে আপনার, তারা নব্য নাসিবাদের উপর, তারা আইডিওলজিক্যালি তারা ওই নব্য নাসিবাদে ছিল, তাদের কনস্টিটিউশন গঠনতন্ত্র ছিল নব্য নাসিবাদ। তখন তারা দেখলো যে না, সেকেন্ড ওয়ার্ল্ডের পরে এই কনসেপ্ট যায় না, আইন করে সেটাকে বিলুপ্ত করা হয়েছে। কিন্তু আমাদের এখানে যেটা হয়েছে, যে যদি আওয়ামী লীগের গঠনতন্ত্র দেখেন, যে দলটাকে ব্যান করা হয়েছে কার্যক্রম, তার গঠনতন্ত্র তো আপনার এক্সিলেন্ট একটা গঠনতন্ত্র, মুক্তিযুদ্ধের পক্ষে বলেন, সব দিক দিয়ে একটা পুরনো সংগঠন। হ্যাঁ, সুতরাং সংগঠনের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা গণতান্ত্রিক, 100% গণতান্ত্রিক এবং পেট্রিয়টিক। কিন্তু বাস্তবায়নে কিন্তু যে ইন্টারিম গভর্নমেন্ট যে কাজটা করেছে, সেটা তারা কার্যক্রমকে স্থগিত ঘোষণা করেছে। এবং এই ধরনের কার্যক্রম স্থগিত করা, আমি অনেক সার্চিং করেছি, আমি কোথাও পাইনি। পার্টি ব্যান্ড হয়েছে ফর ডিফারেন্ট কজ, হয়তো ওই পার্টি আপনার লিবারেশন চায় তার স্টেটকে, হ্যাঁ, অথবা তার যে লক্ষ্য মানে ওই নব্য নাসিবাদ চায়, এটা তার দেশের সাথে যায় না, তার দেশের থিমের সাথে যায় না, কনস্টিটিউশনের সাথে যায় না, তারা আইন করে সেটাকে বিলুপ করেছে। কিন্তু আমাদের দেশে যেটা হয়েছে যে কার্যক্রমকে স্থগিত ঘোষণা করেছে, এবং ফর লং টাইম। এটা মে মাসের 10 তারিখে আপনার এই নোটিফিকেশন হয়েছে, প্রায় 11 মাস চললো। তো সেটা হয়তো গভর্নমেন্ট একটা সিদ্ধান্ত নিবে, হয়তো গভর্নমেন্ট একটু স্টেবল হলে। আপনাদের সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে যেটি বলি, উচ্চ আদালতে সুমোটো নামে একটি কথা আমরা বিগত দিনে দেখেছি। এই যে রাজনৈতিক দলগুলো যে নিষিদ্ধ বা কর্মকাণ্ড নিষিদ্ধকরণের, এর বিরুদ্ধে কোনো সুমোটো হতে পারে কিনা বা করা যায় কিনা? সেটা তো সবসময় পারে, একটা জাজ সাহেব, একটা হাইকোর্টের একটা জাজের ক্ষমতা আছে সেটা করার। কিন্তু সেটা কে করবে? করার লোকটাকে। আপনি একটা জাজের উপর তার শোল্ডারে আপনি গান রাখবেন? এদেশে কি আওয়ামী লীগ নাই? এদেশে কি মুক্তিযুদ্ধ নাই? তারা কি সাহস করতেছে যে হাইকোর্টে একটা রিট করতে? কারণ জানে এই রিটটা করলে পরিণতি কী হবে সে জানে। এক হচ্ছে তার ফ্যামিলি এবং তার লাইফ থ্রেট, সেকেন্ড হচ্ছে তার মানে আতঙ্ক ওই অর্থে এখনো যায়নি না। যারা আওয়ামী লীগ করে তাদের আতঙ্ক একটা সবসময় থাকবেই, একটা পিছুটান থাকবে।
কারণ এটা ডিজাস্টারের পরে আপনি এই দেশে থেকে আপনি প্র্যাকটিস করবেন অথবা আপনি নর্মাল জীবনযাপন করবেন, সেটা আপনাকে হিসাব কষে আপনাকে আগাতে হবে, আপনি ডেসপারেট হলে হবে না। তো মানুষকে খুব হিসাবের মধ্যে চলে যেতে হচ্ছে 100%, দিনে দিনে। 100%। এটাকে কি দেখে, মানে কিভাবে দেখেন আপনি? দেশের মানুষ যদি এরকম পদে পদে হিসাবের মধ্যে থাকে, বুঝে পা ফেলতে হয়, একটা শঙ্কা নিয়ে জীবন অতিবাহিত করতে হয়, তো এইভাবে একটা রাষ্ট্র অগ্রসর হবে কিভাবে? না, তবে এটা এটা আমি যেটা বলবো যে 5 তারিখের পর এটা আমি বলবো 80% নাই, মানে মানুষের কোন ভিতরে এই যে 5 তারিখের সংখ্যাটা, মানে 12 তারিখের পর 12 তারিখে? ইলেকশনের পর এই যে শঙ্কা, মানে আমরা তো যেহেতু প্র্যাকটিস করি বিভিন্ন লেভেলের মানুষের সাথে পরিচয় আছে, এই সংখ্যাটা আমি বলবো যে 80% 90% আপনার এখন কমে গেছে। মানে আগে যে একটা শঙ্কা ছিল যে যে কোনো সময় বিপদে পড়তে পারি, এই সংখ্যাটা এখন নেই, কমে গেছে। কর্মকাণ্ড নিষিদ্ধকরণ, সুওমোটো। তো এখন কোনো একজন ব্যক্তি, এদেশে তো নিরপেক্ষ ব্যক্তি আছেন, সবাই যে সব দল করেন তা না, অনেকে যে যেই দলেই থাকুক দেশের মঙ্গল চান, এমন কেউ যদি ধরেন উদ্যোগ হয়ে কিছু একটা রিটে গেলেন বা আইনের আশ্রয় নিলেন, তা আমরা দেখেছি এরকম অনেক উদ্যোক্তাকে, অনেক ভালো কাজের যারা উদ্যোগ নিয়েছেন তাদের বিভিন্ন অজ্ঞাতনামা আসামি হিসাবে তাদেরকে জেলে পুরে মানে জেলে নেওয়া হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে। তো সেই সংখ্যাটা কি আছে না, যে অজ্ঞাতনামা বিষয়টি? এটা তো সবসময় থাকে, কারণ এখন মনে করেন অনেক আসামিকে, অনেক সাংবাদিককে ধরেছে 54-এ। কারণ 54-এর যে অ্যাবিউজটা, এটা কিন্তু পাওয়ারটা কিন্তু অ্যাম্পেল পাওয়ার পুলিশের, ম্যাজিস্ট্রেটের অর্ডার লাগবে না, কোনো ওয়ারেন্ট লাগবে না, সে শুধু সন্দেহ করবে, তার কাছে একটা হয়তো রিজনেবল একটা কজ আছে, অথবা তার কোনো সোর্স থেকে সে একটা খবর পেয়েছে, অথবা কোনো একটা অফেন্সের সাথে, কগনাইজেবল অফেন্সের সাথে উনি সংশ্লিষ্টতা আছে, উনি ইচ্ছা করলে লোকটাকে ধরে নিয়ে আসতে পারে। এবং এই যে 54, এই 54-কে চ্যালেঞ্জ করে ব্লাস্ট একটা এনজিও, আপনি নাম জানবেন, উনি 2000-এ এই 54-কে চ্যালেঞ্জ করে একটা মামলা করছিল হাইকোর্টে, রিট। তখন ডক্টর কামাল হোসেন স্যার, ব্যারিস্টার আমিরুল ইসলাম স্যার, আরও সিনিয়র অ্যাডভোকেটরা ছিলেন পিটিশনারের পক্ষে, ব্লাস্টের পক্ষে। সেখানে আপনার রাষ্ট্রে 2003-এ এসে রায় হয়। সেখানে 54-কে যখন কোনো অফিসার, পুলিশ অফিসার 54-এ কাকে ধরবে, তখন কিছু ডাইরেকশন দেয় যে তোমাকে কী কী কমপ্লাই করতে হবে। ফার্স্ট হচ্ছে, তুমি যখনই ধরতে যাবা তখন তোমার কাছে ডেফিনিট কোনো কজ থাকতে হবে, নিউজ থাকতে হবে, অথেন্টিক নিউজ থাকতে হবে, যে সে মানে যাকে ধরতে যাচ্ছে সে এই অফেন্সটা করছে, এটা ডেফিনিট কথাটা ইউজ করছে। এক। সেকেন্ড হচ্ছে, ধরার সাথে সাথে তাকে পরিচয় দিতে হবে, আমি এমুক অফিস থেকে এসেছি। থানায় আনার পর ওনাকে একটা ডায়েরি লিখতে হবে, স্পেশাল ডায়েরি বলেছে ওই রায়ে, লিখতে হবে যে কী কারণে ওনার মনে হলো যে তাকে ধরা উচিত, তার সোর্স অফ ইনফরমেশনটা কী ছিল সেটাকে স্টেট করতে হবে, তার জ্ঞান মানে ওনার নলেজে কী ছিল তাকে ধরতে হবে, এই নলেজটা কোত্থেকে হলো সেটাকে বিবরণ দিতে হবে, স্পেশাল ডায়েরিতে লিখতে হবে। এবং তাকে 24 আওয়ার্সের ভিতরে এবং উইদিন তার কাস্টডির ভিতরে, তার যদি কোনো লয়ার আসতে চায়, লয়ারকে আপনার সুযোগ দিতে হবে তার সাথে কথা বলার, তার ফ্যামিলিকে সাথে সাথে জানাইতে হবে যে ওনাকে আমরা ধরে নিয়ে আসছি, উনি আমাদের কাস্টডিতে আছেন। 24 আওয়ার্সের ভিতরে তাকে থানায় নিতে হবে, কোর্টে নিতে হবে। কোর্ট যদি মনে করে, কোর্টের একটা দায়িত্ব আছে, শুধু পুলিশের দায়িত্ব না, কোর্ট যদি মনে করে যে যে কজে তাকে ধরা হয়েছে ফরওয়ার্ডিংয়ে এটা মিথ্যা, এটা যৌক্তিক না, রিজনেবল কোনো কজ নাই, কোর্ট ইচ্ছা করে তাকে ওখানে ইনস্ট্যান্ট তাকে ছেড়ে দিতে পারে। শুনুন, দায়িত্ব খালি পুলিশের না, 54-এর উপর যারা অ্যারেস্ট হয় দায়িত্ব কোর্টের উপরে বর্তায়। কিন্তু আপনি কি কখনো দেখেছেন যে 54-এর আন্ডারে কোনো আসামিকে কোর্টে নেওয়ার পর আজ পর্যন্ত কোনো জজ বা কোনো ম্যাজিস্ট্রেট আজ পর্যন্ত বলছে যে নো, হি ইজ ইনোসেন্ট? নেভার। সুতরাং রাষ্ট্র এমন একটা জায়গায় আছে, এই সিস্টেম চেঞ্জ করতে হলে আপনার একটা ভিশনারি লিডার লাগবে, একদম ভিশনারি, এবং আমাদেরকেও ভালো হইতে হবে। শুধু একটা ব্যক্তি তো আর দেশ চেঞ্জ করতে পারবে না, তাকে আমাদের সাপোর্ট করতে হবে, উদ্যোগ নিতে হবে তার, আর আমরা তাকে সাপোর্ট করব। আদারওয়াইজ আপনার এই 5ই আগস্ট বলেন আর যাই বলেন, রাষ্ট্র আস্তে 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 নিচ দিকে যাচ্ছে। এরকম অনেক 5 আগস্ট, 1 আবার আসবে, বহু কিছু দেখেছি, 90 গণ আন্দোলন, একই, মানে ঘুরে ফিরে নো চেঞ্জ। আরো খারাপ হয়েছে। আমরা যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি 90-এ, তখন আমার যারা ফ্রেন্ড সার্কেল ছিল, আমাদের যে ভীষণ ছিল, সৎ থাকতে হবে, ভালো থাকতে হবে। এখন আপনি যান না, দেখবেন যে রাতারাতি কীভাবে কোটিপতি হওয়া যায়। আমরা ইউনিভার্সিটিতে পড়লে আমরা স্বপ্ন দেখি নাই যে রাতারাতি কোটিপতি হতে হবে। আমাকে
এক বিশিষ্ট এক ব্যক্তি, উনি কিছুদিন আগে একটি আলোচনায় উনি বলছিলেন গত ২০ বছরে ওনার কাছে যে তথ্য আছে যে গত ২০ বছরে একটা ভালো স্টুডেন্ট, ভালো রেজাল্ট করা ছাত্র রাজনীতিতে আসেনি। আপনি যেটা বলছিলেন আপনাদের ৯০-তে বা ৮০-র দশকে ৭০-র দশকে অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা তারা রাজনীতিতে আসতেন। আসতো না, সেটা হচ্ছে মনে করেন আমরা যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি 90s-এ, তখন ডাকসুর ইলেকশন বলেন বা হল ইলেকশন বলেন অথবা একটা কমিটি দেওয়া বলেন, তখন তো অস্ত্রের একটা জঞ্জটানি ছিল ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে। তখনও কিন্তু আমরা দেখি যে কমিটি করার সময় একটা ব্যালেন্স কমিটি করতো। যদি একজন ক্যাডার হয় তাহলে তার সাপোর্ট সেক্রেটারি বা সভাপতি একজনকে দিত আপনার গ্রহণযোগ্য বা ভালো বলে যার সুনাম রয়েছে। সুনাম রয়েছে, এটা কিন্তু ছিল। কারণ ঢাকা ইউনিভার্সিটি ডাকসুর বিপি কিন্তু কোনো টেরর হয় নাই, টেরর হয়নি। দের ইজ এ রেয়ার চান্স। আপনি বলতে পারবেন না 80s-এর পরে আপনি দেখেন সুলতান মনসুর সাহেব, তারপরে আপনার এই যে বগুড়ার মাহমুদুর মান্না সাহেব, মাহমুদুর রহমান মান্না, আমানুল্লাহ আমান বলেন, হ্যাঁ, যারা হয়েছে তারা কেউ কিন্তু টেরর না। হ্যাঁ, কিন্তু তারা কিন্তু আর সজ্জন রাজনীতিবিদ হিসাবে তো মাহমুদুর রহমান মান্নার অন্যরকম একটা গ্রহণযোগ্যতা acceptability রয়েছে। আছে। মাহমুদুর রহমান মান্নার কথাই বললেন যে ওনার মতো মানুষ, ওনার এই পর্যন্ত আওয়ামী লীগ তাকে অপবাদ দিয়ে জেলে রেখেছিল। এছাড়া আওয়ামী লীগের নেতারাও কিন্তু বলেছেন যে উনি একজন সজ্জন ব্যক্তি, সজ্জন রাজনীতিবিদ, মঙ্গল রাষ্ট্র, রাষ্ট্র মঙ্গলের কথা চিন্তা করেন উনি। সেখানেও কিন্তু মানুষ এবার ইলেকশনে দেখলাম ওনার পাশে সেভাবে দাঁড়ায়নি যে এরকম একজন নেতাকে পেয়েছি, তাকে আমরা সবাই দলমত নির্বিশেষে ভোট দিই। সেই কালচারটা তো সাধারণ মানুষের ভিতরে তৈরি হয়নি। তাহলে কি করে ভালো রাজনীতিবিদ পাবেন আপনি? এটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের রাজনীতি বেসিক্যালি আপনার যদি আওয়ামী লীগ থাকতো, আওয়ামী লীগ বিএনপির ভিতরে আপনার বিভক্ত। এর বাকি এর বাইরে যারা আছে এরা সারা বাংলাদেশে 10, 15, 20 সিট নিয়ে হয়তো ভাগাভাগি করতো। কিন্তু বেসিক্যালি টোটাল বাংলাদেশের যা ভোটার, এখানে এই 80% লোক চলে যায় আপনার, বা 75% লোক চলে যায় মানে এই দুই দলের কাছে, বাকিরা ফ্লোটিং। এখন আপনার রাজনৈতিক দলগুলো যদি না চায় যে মাহমুদুর রহমান মান্নার মতো অথবা সুলতান মনসুর সাহেবের মতো অথবা আরও যারা জায়ান্ট ছাত্রনেতা ছিল 70s-এ বা 70-র পরে, তাদেরকে আমাদের গ্রুমিং করতে হবে। কারণ আপনি একটা আমলাকে নিয়ে আসলেন, তাকে এনে আপনি এমপি বানিয়ে দিলেন। একজন লোক জীবনে সাধারণ মানুষের কাছে যায়ই নাই। ঢাকাতে অনেক এমপি দেখবেন সাধারণ মানুষের সাথে তাদের কোনো টাচ নাই, সে এমপি হয়ে গেছে। তা আপনি তো রাজনীতিবিদের কাছে রাখলেন, বড় দুটি দলের মার্কা পেয়ে গেলেই আমি 90 ভাগ এগিয়ে গেলাম। এখন আপনাকে তো গ্রুমিং করতে হবে, ছাত্র নেতৃত্ব থেকে আপনার গ্রুমিং করতে হবে, তাদেরকে পেট্রিয়টিক বানাইতে হবে, তাদেরকে ভিশনারি বানাইতে হবে। তাহলে আপনি হয়তো 15 বছর 10 বছর পর আপনার যে মেইন দল সে এটার বেনিফিট পাবে, জাতি বেনিফিট পাবে। কিন্তু এটা তো এখন ফুললি অফ। এখন তো ফুললি অফ। এখন একটা আমলা সেও চিন্তা করে সে এমপি হবে। আচ্ছা, আমাদের যে আলোচনার মধ্যে অজ্ঞাতনামা আসামিদের ধরতে যে আইন, সেটি তো আপনি ব্যাখ্যা দিলেন। এই যে জেল গেট থেকে যে ধরে আবার ভিতরে ভরে রাখা, এটা নিয়ে কি বলবেন? জেল গেট থেকে এটা দুইটা কাজে হয়। এটা কিন্তু 12 তারিখের পর, ইলেকশনের পর মফস্বলের কথা আমি জানি, জেল গেটে অ্যারেস্ট আপনার 80% কমে গেছে। ঢাকা না, ঢাকার কোর্ট না, ঢাকার বাইরের যারা, আমরা তো প্র্যাকটিস করি, মানে 80% আপনার জেল গেটে অ্যারেস্ট কিন্তু 12 তারিখের ইলেকশনের পর কমে গেছে মফস্বলে। এখন যে অ্যারেস্টটা হয় বা যেটা ইন্টারিম গভর্নমেন্টের সময় যেটা হয়েছে, এটা ফর 2 কজ। একটা হচ্ছে পলিটিক্যাল প্রেশার, যে তোমাকে অ্যারেস্ট করতে হবে, এবং অ্যারেস্টটা কাকে করছে, একটা পার্টিকুলার বিলিভকে করছে, যে এই বিলিভের যারা লোক তাদেরকে ছাড়া যাবে না। আর সেকেন্ড হচ্ছে যে জেল গেটে পুলিশ দাঁড়াইয়া থাকার মানে হচ্ছে একটা প্যানিক সৃষ্টি করা আত্মীয় স্বজনের ভিতরে। এবং আপনি দেখবেন যে একটা সিম্পল আসামি হয়তো জীবনে একবার জয় বাংলা বলছে বা বাংলাদেশ জিন্দাবাদ বলছে, এটা কিন্তু শুধুমাত্র এখন না, এটা কিন্তু লাস্ট টাইম যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখনও কিন্তু জেল গেটে অ্যারেস্ট ছিল। এটা কিন্তু হেরিডিটারি। হ্যাঁ, সুতরাং মানে আমি তো বলছি যে আচরণ কম বেশি সবার একই, মানে এটা জাস্ট আমরা কন্টিনিউ করছি, আমরা কেউ এটা অ্যাবান্ডন করি নাই। মানে আওয়ামী লীগ যেখানে রেখে গেছে ওখান থেকে আমরা কন্টিনিউ করছি ইউনিট সরকার। 12 তারিখের পরে এসে আপনার মোটামুটি আমার এলাকার কথা আমি বলতে পারি, মোটামুটি সবাই বের হয়ে গেছে, কিছু আছে, ঢাকা অন্য, ঢাকাতে হচ্ছে না এটা। কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে জেল গেটে অ্যারেস্টটা, এখানে একটা বাণিজ্যও কিন্তু আছে। জেল গেটে অ্যারেস্টটা এটা কিন্তু একটা প্যানিক। আপনি একটা বেল পেলেন, আত্মীয় স্বজন দাঁড়িয়ে আছে, তাদের কাছে মেসেজ চলে গেছে যে এখানে
ইনসেন্টিভ না দিলে তুমি বেরোতে পারবে না। সুতরাং এখন রাষ্ট্র যত না জড়িত, তার চেয়ে পার্টিকুলার কিছু অফিসার জড়িত থাকতে পারে। অনেকের প্রশ্ন যে এগুলো দেখবে কে, এটা রাষ্ট্র এগুলো দেখবে, কে নিয়ন্ত্রণ রাষ্ট্র করবে? দেখবে, সরকার দেখবে। মানে 5ই আগস্টের 12 তারিখের পরে যে সরকার এসেছে, তার প্রতি মানুষের যে এক্সপেকটেশন, ইভেন আওয়ামী লীগের যে এক্সপেকটেশন, এটা তো হাই। এটা কিন্তু লজ্জার কিছু নেই। না না, মানে আওয়ামী লীগের অনেক লোক কিন্তু দানের শীষ ক্ষমতায় আসুক, তারা আল্লাহর কাছে দোয়া করছে এটা নিজের অস্তিত্বের জন্য। আবার অনেকেই করছে যে দেশটা ঠিক হোক, দেশটা অন্তত স্বাধীনতার পক্ষের একটা দলের কাছে আসুক। বিভিন্ন ইস্যুতে কিন্তু এই সরকারকে আওয়ামী লীগের মানে যে একটা নির্বাচিত সরকার আসুক এবং বিএনপি আসুক, এখন এটা বিএনপির উপর তো বিশাল দায় এই দেশটাকে। এবং আমি মনে করি যে তারেক রহমান সাহেব আমাদের প্রাইম মিনিস্টার, উনি দেশের বাইরে ছিলেন 17 বছর, এটা ব্রিটিশ একটা ভালো দেশে ছিলেন, ভালো ভালো রাজনীতি বিশ্বের দেখেছেন, সবচেয়ে মানে সিভিলাইজড, রাজনীতির গণতন্ত্রের সূতিকাগার। এবং আমি মনে করি হি উইল বি ক্যাপাবল। আমরা আশা করি যে ভালো, মানে কারো হাত ধরে না, কারো হাত ধরে দেশটাকে তো এগিয়ে যেতে হবে, 100%। এগিয়ে যেতে হবে। আচ্ছা, আপনি বলছিলেন যে মব জাস্টিস কমে গেছে, কিন্তু মব জাস্টিসের আতঙ্ক কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। সেটা আতঙ্ক আছে, কিন্তু ইনসিডেন্ট কিন্তু কমে গেছে। মনে করেন আগে শাহবাগে আপনার এক শ্রেণীর লোক যাইতেই পারতো না, শাহবাগ ব্লকেট হইতো, এখান থেকে বিভিন্ন স্লোগান হতো, প্রথম আলোর মতো পেপার জ্বালিয়ে দিয়েছে, এটা তো একটা মব, অন কাইন্ড অফ মব। মব অবশ্যই, আপনার উদীচির মতো জায়গায় মব। কিন্তু এই জিনিসগুলোর বিচার তো হওয়া উচিত। বিচার হবে কেন? কারণ ইউনূস সরকারের সময় যে মবটা হয়েছে, মব তো বাংলাদেশে মবকে জাস্টিস বলা হয়। ক্যান এ মব বি এ জাস্টিস? সিম্পল আনসার ইজ নো। এখন এই যে মব জাস্টিস আপনি বললেন, এই মব জাস্টিস বলা তো, এটা কিন্তু তখনকার আইনমন্ত্রী বলছে মব জাস্টিস, আমরা পারতেছি না ওনাকে এটাকে ট্যাকল দিতে। মব জাস্টিস, এটা তো আপনি তাকে একটা দায়মুক্তি দিলেন। মব জাস্টিস যে গত 18 মার্চ যে বাংলাদেশে মব জাস্টিস হয়েছে, এটা প্রত্যেকটাকে দায়মুক্তি দেওয়া হয়েছে। একটার কি বিচার হয়েছে? একটা লোককে অ্যারেস্ট করা হয়েছে, গেছে ডাকাতি করতে। এবং মব জাস্টিস করতে গিয়ে মাথায় জিনিসপত্র নিয়ে সেটাই সব বলছি। ভেঙে গেছে, সেটাই বলছি। এরকম প্রচুর দৃশ্য আমরা দেখেছি। এটা বিকজ অফ ইমিউনিটি, কারণ তারা জানে যে এটা করলে কোনো বিচার হয় না। এমনও তো দেখা গেছে যে বাটা ইহুদিদের বাটা ভাঙতে যে সেই বাটার লুট জুতা হয়েছে, মাথায় করে নিয়ে চলে নিয়ে যাচ্ছে বাড়ি, হ্যাঁ। এমনই মব জাস্টিস হয়েছে। ইমিউনিটি, তো দায়মুক্তি। সেটা বর্তমানে এই সরকার, আপনি বলছেন যে এরা অনেক ভালো করছে, আগের থেকে অনেক একটা জায়গায় নিয়ে এসছে, এদের দায়িত্বের মধ্যে পড়ে কিনা ওই সময় ওই মব জাস্টিস গুলো বিচার করা? দায়িত্বের ভিতরে তো অবশ্যই পড়ে, কারণ যে কোনো ক্রিমিনাল অ্যাক্ট যখন হবে, এটার কিন্তু টাইম লিমিটেশন নাই যে এতদিনের ভিতরে মামলা করতে হবে। কিন্তু ঘটনা হচ্ছে এখন গভর্নমেন্টের কি এই লোড নেওয়ার ক্ষমতা আছে কিনা, সেটা তো একটা ফ্যাক্টর। কারণ এটা তো একটা এমন একটা সার্কামস্টেন্সেস এই গভর্নমেন্ট ইলেকশনটা হয়েছে, এই গভর্নমেন্টকে যে বলবেন যে মানে তারা একটা সলিড পজিশনে আছে, সেটা তো আপনার দেখতে হবে। মেবি দে আর কন্ট্রোল বাই সামন এলস। এখন যারা এই ঘটনাটা ঘটিয়েছে, তারাও তো এখন রাষ্ট্রের বা ক্ষমতার অংশ। তাই এখন আপনি কি দেশকে মানে একটা স্থিতিশীল দেশ চান, না আপনি বিচারের দিকে যাবেন? বিচারের দিকে গেলে আবার একটা কেওটিক অবস্থা সৃষ্টি হতে পারে। কারণ এটা 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 তো কেউ চায় না, মানে আমিও চাই না। আমার কথা আপাতত দেশটা থাক, দেশটা ভালোভাবে চলুক। তো আমার মনে হয় সরকার হয়তো আপাতত, এটা আমার কাছে মনে হয় এটা নিয়ে খুব বেশি এগোবে আমার কাছে মনে হচ্ছে না। কিন্তু প্রথম আলো, ডেইলি স্টার এরা তো আশায় আছে যে আমার মনে হয় না যে মব জাস্টিস হয়েছে, মব হয়েছে, সেটার কোনো বিচার আপাতত পাবে বলে মনে হয় না। একটা মামলা হয়েছে আপনি বলেন না, তারা তো মামলা দিয়েছেন না, কিন্তু একটা মানুষ অ্যারেস্ট হয়েছে। তা আমাকে যদি আপনি ছবি দেখেন, আমি তো চিনবো যে ছেলেগুলো এটা করছে। প্রথম আলোর অফিসের সামনে যারা মনে করেন গরু জব করছে, আমরা দেখি নাই তাদেরকে। এবং ক্যামেরার বহু জায়গায় ক্যামেরায় ধরা পড়েছে। উদীচী বলেন, শিল্পকলা বলেন, ছায়ানট বলেন, হ্যাঁ, তা আমরা দেখি নাই কারা করছে এটা। ছায়ানটের জায়গার মতো উদীচীর মতো জায়গায় যে যাবে, আপনার বুঝতে হবে যে তার মেন্টালিটি কি, সে কোত্থেকে বড় হয়েছে, তার গ্রুমিংটা কি, তার আইডিওলজি কি। আর ডেইলি স্টার প্রথম আলো নিয়ে কারা হুমকি ধামকি প্রতিনিয়ত দিত, এটা তো পরিষ্কার ওপেন। এটাই আমি বললাম, এটা হচ্ছে ইমিউনিটি। তারা জানে যে আমরা দায়মুক্তি পাবো, আমরা বললে কিছু হবে না। অন্য প্রসঙ্গে একটু যাই। সমাজের শুরুতেই আপনি সমাজের কথা বলছিলেন,
এই আমাদের সমাজে বর্তমানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এই যে ফ্ল্যাট কেনার নামে প্রতারণা, এইসব ঘটনা প্রতিনিয়তই ঘটে যাচ্ছে। কি মানে গ্রাহকরা বা সাধারণ মানুষ যারা, তারা কিভাবে এটার প্রতিকার পাবে? আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে আপনার, মানে আমরা যারা ফ্ল্যাট, যারা সাধারণ মানুষ, নিম্ন আয়ের মানুষ, তারা সবসময় এটা সস্তায়, এটা অখ্যাত, মানে সস্তায় ফ্ল্যাট কে দিবে? যে আপনার অখ্যাত ডেভেলপার, যারা যে নেম এবং ফেমে বিশ্বাসী না, এবং একটা প্রতারক চক্র। তারা দেখা যায় একটা ফ্ল্যাট আমরা 2-3 জনের কাছে বিক্রি করে। এখন এটা তো কিন্তু 2010-এ কিন্তু গভর্নমেন্ট আইনও করছে একটা, এই যে ফ্ল্যাটের ব্যাপারে কিন্তু একটা আইনও আছে বাংলাদেশে, রিহাবের। এই আইনে কিন্তু আপনার বলা আছে যে যদি কেউ এই ধরনের প্রতারণার শিকার হয়, সে ইচ্ছা করলে একটা মামলা করতে পারে, এবং এই মামলাটা নিষ্পত্তি হবে একটা সামারি ট্রায়ালের মাধ্যমে। সামারি ট্রায়াল হচ্ছে সবচেয়ে একটা শর্টকাট ট্রায়াল, একদম শর্ট। মানে মামলা করা মানে যে আপনি 20 বছর চলে গেল, বাংলাদেশের যে ট্রেন্ড, এটা এমন না। এটা সামারি ট্রায়ালে মামলাটা নিষ্পত্তি হবে, আপনি আরবিট্রেশনও যাইতে পারবেন। আরবিট্রেশন তারও সহজ রাস্তা। সুতরাং মানে রিহাবে যে একটা অর্গানাইজেশন, অ্যাসোসিয়েশন হিসাবে, তার কিন্তু বেসিক্যালি করার কিছু নেই। কিন্তু যে বায়ার, তার উচিত যে ফ্ল্যাট কেনার আগে প্রথমেই দেখা যে ডেভেলপারটাকে, ডেভেলপারের অন্যান্য প্রজেক্ট যেগুলো হস্তান্তর হয়েছে সেগুলোতে কোনো ফ্রড হয়েছে কিনা, এগুলো দেখে আমার মনে হয় মানে তার আগানো উচিত। আচ্ছা, ফ্ল্যাট কেনার ক্ষেত্রে যে প্রশ্ন যেটি আমরা প্রতিনিয়ত পাই, সেটি হলো গ্রাহকরা কি কিনছেন, ফ্ল্যাট না জমি? জমি সহ ফ্ল্যাট। জমি সহ ফ্ল্যাট। জমি সহ ফ্ল্যাট মানে ওনার, মানে যদি 10টা, কিভাবে সেটি? মনে করেন 10টা ফ্ল্যাট, 10 কাঠা জমি, হ্যাঁ, দলিলের মাঝে লেখা থাকে যে 1 কাঠা জমি, এত এত স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট, একটি গ্যারেজ সহ, যদি গ্যারেজ থাকে। 10টা ফ্ল্যাট, 10 কাঠা জমি। ফ্ল্যাটগুলো যদি একই সাইজের হয়, তখন ওই দলিলের মাঝে লেখা থাকে যে 10 কাঠা জমির 1 কাঠা জমির উনি পাবে, এই এত নম্বর ফ্ল্যাটটা উনি পাবে, আর একটা পার্কিং পাবে। কিন্তু আমরা ইসের ক্ষেত্রে দেখি, গ্যারেজের ক্ষেত্রে দেখি যে অনেকে গ্যারেজ পান বা পান না, বা পেতে হলে অতিরিক্ত টাকা দিতে হবে। এটা আছে, এটা আগে ছিল না, এখন ফ্ল্যাটের জন্য অতিরিক্ত টাকা দিতে হবে। ছাদের বিষয়টি কি হবে? সত্য কমন, সেটিও তো দেখা যায় অনেক সময় বন্ধ করে দেয়, বন্ধ করে দেওয়া হয়, একটু অন্যভাবে এটা হচ্ছে যে যখন মালিক থাকে এই বিল্ডিংয়ে, ল্যান্ডের মালিক, ল্যান্ডের মালিক সবসময় তার বাতার বেজে একটা জিনিস কাজ করে, যে সম্পত্তির মালিক এখন আমি মালিক। এখন আমি হ্যাঁ, সে সন্ধ্যার পরে সে চাবিটা নিয়ে আসে, অথবা একটা পার্টিকুলার টাইম পর্যন্ত খোলা থাকবে, এরপর থাকবে না। তারপরে বলে যে 11টার মধ্যে বা 10টার মধ্যে না আসলে নিচে হ্যাঁ লিফট বন্ধ হয়ে লিফট যাবে। বন্ধ। এটা আছে, এটা অনেক জায়গায় আছে। তো এগুলো প্রতিহত বা এগুলো প্রতিরোধ করার জন্য রিহাব কি কোনো ভূমিকা রাখছে? এত বড় একটি সংগঠন। রিহাবের বেসিক্যালি আপনার তাদের পাওয়ার ভেরি লিমিটেড, আইনে তাদের কোনো পাওয়ার দেওয়া হয় নাই। তারা ওই অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো দেখে, তাদের যে মানে এটা কি তারা আজ পর্যন্ত রিহাব করা যায় না আইনের সঙ্গে? রিহাব আজ পর্যন্ত তার কোনো মেম্বারের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে, এটা এই ইনস্টেন্স নেই। রিহাবের এত মাঝে মধ্যে বিভিন্ন উদ্যোগ দেখি, মেলা করে, বিভিন্ন জায়গায় ফ্ল্যাট বিক্রির জন্য বিভিন্ন মানুষ জমায়েত করে, ক্যাম্পিং করে। তো ওদের যদি এই ক্ষমতাটা নাই থাকে, তাহলে ওরা তো এই কাজগুলো নিজের ব্যবসা বাড়ানোর যে উদ্যোগগুলো সেগুলো তো করেই যাচ্ছে। না, এটা তো তার তো ব্যবসা, এটা তার কাজ হচ্ছে প্রফিট মেকিং, তার কাজ হচ্ছে সেলিং। এখন এখানে যে ফ্রড হচ্ছে বা ফ্রড হচ্ছে না, বা কোনো মানে কনজিউমার আপনার সাফারিং করতেছে, এইটাতে রেহাব কখনো হাত দেয় নাই, কিন্তু এই দায়িত্ব রেহাব নিতে চায় না। আর আপনি যেটা বললেন যে এরকম কেউ করেছে, তার বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেয়নি তারা, তাদের যারা মেম্বার। হাজারো কমপ্লেন আছে, তারা কোনো ব্যবস্থা নেয়। তো এইটার সমাধান কি? কিভাবে এগুলো সমাধান করা যায়? এই যে আইনের মাধ্যমে যাইতে হবে, আবার সেই আইন। আর কেনার সময় আপনাকে দেখতে হবে আপনি কার ল্যান্ডটা কিনতেছেন, কার ফ্ল্যাট কিনতেছেন। আচ্ছা, আর একটি বিষয় যে অনেক সময় কোর্ট দেখা যায় যে কোনো অনেক দীর্ঘদিন ধরে কোনো ফ্ল্যাট নিয়ে মামলা, কোনো জমি নিয়ে মামলা, তারা কোর্ট একটা রায় দিল দীর্ঘদিন মামলা চলার পর, রায়ের পরও সে রায়টা বাস্তবায়ন হয় না কেন? মানে দেখা যাচ্ছে অবৈধ দখলদার যাকে করা হয়েছে
উনি দিনের পর দিন দখল করে রেখেছেন জমি বা ফ্ল্যাট, যাই হোক বিভিন্ন কিছু। না, এখন মনে করেন আমি যদি একটা টাইটেল, মনে করেন আমি একটা রায় পেলাম, যদি এটা সিভিল স্যুট হয় তাহলে আমার এক্সিকিউশনে যাইতে হবে, জারি মামলায় যাইতে হবে। জারি মামলায় সেখানে কোর্ট, ম্যাজিস্ট্রেট সহ, পুলিশ সহ আপনাকে দখল বুঝিয়ে দেওয়ার জন্য একটা বিধান আছে। ওখানে কোর্ট, ম্যাজিস্ট্রেট যাবে, পুলিশ যাবে, গিয়ে সেটা ডুল পিটাবে, পিটে আপনাকে পজেশন বুঝিয়ে দেবে। এটা একটা হতে পারে। এটা গত কয়েক বছর মধ্যে এমন কোনো ঘটনা ঘটেছে? ঢাকার বাইরে আছে। আপনার মনে করেন এতেই হয়েছে, আপনাদের বেলি রোডে আপনার মহিলা সমিতির পাশের যে প্লটটা ইস্পাহানির ফ্যামিলির, সেটা আপনার ম্যাজিস্ট্রেট আপনার বুঝিয়ে দিয়েছে আফটার 50 ইয়ার্স। 72-তে আপনার ওইটা দখল হয়েছে, বেদখল হয়েছিল। এটা আফটার 50 ইয়ার্স 2022-তে এসে আপনার ম্যাজিস্ট্রেট সহ, পুলিশ সহ এসে বুঝিয়ে দিয়েছে। আচ্ছা, অনেকে বলেন দলিল যার জমি তার, এটার কি ব্যাখ্যা? দলিল তো হচ্ছে আপনার টাইটেল, আপনি যে সম্পত্তির মালিক, এটার বেসিস হচ্ছে আপনার দলিল। এখন দেখতে হবে যে দলিলটা কি আপনার মানে চেইন অফ টাইটেলটা কি ঠিক আছে কিনা, মানে বংশ পরম্পরায় এই সম্পত্তির মালিক যারা ছিল, যারা বিক্রি করেছে, তাদের কাছ থেকে আপনার কাছে টাইটেলটা এসেছে কিনা। সুতরাং দলিল যদি আপনার না থাকে, মনে করেন আপনার দলিল আছে কিন্তু জমির নামজারি অন্যজনের নামে, যার নামে নাম জারি আছে সে কিন্তু বলতে পারবে না আমি সম্পত্তির মালিক। যার দলিল আছে সে বলবে আমি সম্পত্তির মালিক। আর দখল কোনো ফ্যাক্টর না। দখল দিয়ে আপনি বলতে পারবেন না আমি সম্পত্তির মালিক। দখলটা নিয়েই তো সবচেয়ে বড় সমস্যা। এই ইভিকশন করতে প্রবলেম হয়, এটা একটা লেন্দি প্রসিডিওর, এবং বাংলাদেশে এগুলোই হচ্ছে। আমি আর একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো অনেক সময় দেখি যে অরিজিনাল মালিক যে সে পালিয়ে বেড়াচ্ছে। কেন রাষ্ট্র এই ক্ষেত্রে তার পাশে দাঁড়াতে পারে না? মাইট ইজ রাইট একটা কথা আছে, এবং এই মাইট ইজ রাইট কিন্তু এটা আমাদের এই সমস্ত উন্নয়ন, মানে আমাদের মতো থার্ড ওয়ার্ল্ডে এটা কিন্তু খুবই ইফেক্টিভ। সমাজে যে যত বড় ইনফ্লুয়েন্সিয়াল, তাকে বিট করা খুবই কঠিন। এখন যে সম্পত্তির মালিক সে পালিয়ে বেড়াচ্ছে আর আরেকজন বুক দখল করতেছে, এটা কিন্তু আলটিমেটলি কিন্তু ওই একই জিনিস, যে মালিক সে অত্যন্ত দুর্বল, আর যে দখলদার সে আপনার ফাইন্যান্সিয়ালি বলেন, সামাজিকভাবে বলেন, সব দিক দিয়ে সে আপনার স্ট্রঙ্গার পজিশন। সুতরাং ওই দুর্বল ব্যক্তিটা যদি তাকে এই সম্পত্তির পজেশন নিতে চায়, আলটিমেটলি তাকে কিন্তু কোর্টে যেতে হবে। কোর্টে গিয়েই তার হয়তো একটা টাইটেল স্যুট করতে হবে বা রিকভারি অফ খাস পজেশনের মামলা করতে হবে, করে তার আগাইতে হবে। আদারওয়াইজ তো তার তো কোনো বেসিস নাই। আচ্ছা, ফ্ল্যাটের কথা বলছিলাম। ফ্ল্যাট নিয়ে আসলে অনেক প্রশ্ন মানুষের, অনেক ভোগান্তি। যেমন অনেক ডেভেলপারকে জায়গা দেওয়া হচ্ছে, ডেভেলপাররা কাজ কোনো রকম একটু শুরু করে বিভিন্ন জনের কাছে বিক্রি করে দিচ্ছে, টাকা নিয়ে হাফ ডান করে রেখে তাদের আর পাওয়া যাচ্ছে না। এই সব ক্ষেত্রে কি করা যায়? এই ক্ষেত্রে আপনার যখন বায়না দলিলটা হয়, তখন কিন্তু একটা ক্লজ থাকে যে প্রজেক্টটা 3 বছরের ভিতরে শেষ করতে হবে। এখন 3 বছরের ভিতরে যদি আপনি না পারেন, তাহলে অনেক অনেক ডিডিআর থাকে যে প্রতি মাসে উনি এত টাকা, ডেভেলপার যে ফ্ল্যাট ওনার, তাকে এত টাকা করে দিবে। এটা গেল যে ফ্ল্যাট ওনার, তার প্রোটেকশন। আরেকটা জিনিস থাকে যে একটা স্কেজুল থাকে যে কত টাকা কত মাস পরে দিবে। অনেক বায়ার কিন্তু আপনার ইন টাইম টাকা দিতে পারে না, তখন একটা বার্গেনিং পয়েন্ট দাঁড়ায় যে এই যে তোমার যে একটা ক্লজ ছিল যে আমি যদি ইন টাইম শেষ করতে না পারি, তোমাকে আমি 30,000 টাকা করে মাসে দিব। হ্যাঁ, আমি ইন টাইম করতে পারি না, আমি ফেল করছি, তোমাকে এই টাকাটা আমার দিতে হয়। আর তুমি ফেল করছো, তুমি ইনস্টলমেন্ট দিতে পারো না। সুতরাং তখন ব্যালেন্স হয়, দুজন তখন একটা কম্প্রোমাইজে এসে তখন এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন, এগুলার তখন থাকে না, মানে ইমপ্লিমেন্ট করা যায় না। সেটা একটা বেসিক প্রবলেম। ধন্যবাদ ব্যারিস্টার আবুল কালাম আজাদ। অনেক গুরুত্বপূর্ণ আইনের অনেক ব্যাখ্যা দিয়েছেন, অনেক সমস্যার আশা করি আমাদের দর্শক যারা এই অনুষ্ঠান দেখবেন তারা এর মাধ্যমে অনেক সমাধান পাবেন। আর দর্শক, আপনাদেরও ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। সবাই ভালো থাকবেন।